বলা হচ্ছে যে লুঙ্গি পরে ভোট দেওয়া যাবে না, ভোট না দিলে বেনাগরিক হয়ে যেতে হবে এসআইআর এর পরে, এইরকম একটা আতঙ্কের পরিবেশ তৈরি হচ্ছে। এই প্রতিষ্ঠান বিরোধী মানে অনেক ক্ষেত্রেই এই প্রতিষ্ঠানটা বিজেপি বা নির্বাচন কমিশন হয়ে যাচ্ছে। আগের নির্বাচনেও যারা ভোট দিয়েছেন, এই নির্বাচনেও তারা ভোট দিচ্ছেন, কিন্তু শতাংশটা বেশি মনে হচ্ছে, কারণ মোট ভোটারের সংখ্যা খানিকটা কমেছে। কোন প্রার্থীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, অর্থাৎ যখন বিধানসভা নির্বাচন তখন আর ভবানীপুরের লড়াইটা খুব একটা ক্লোজ থাকে না। দ্বিতীয় দফার ভোট গ্রহণ চলছে। 7 জেলায় মোট 142 আসনে ভোট হচ্ছে। নজিরবিহীনভাবে পূর্ব বর্ধমানে সকাল থেকেই কিন্তু ভোটের হার বেশি, মানে ভোট দানের হারটা বেশি। গত বিধানসভা নির্বাচনের ফলাফল যদি আমরা দেখি, তাহলে দেখা যাবে এই পূর্ব বর্ধমানের 16টি বিধানসভা কেন্দ্রেই তৃণমূল জয়লাভ করেছিল। এবার যে এই যে রেকর্ড হারে ভোট পড়ছে পূর্ব বর্ধমান জেলায়, তা কি তৃণমূলের পক্ষে পড়ছে, নাকি প্রতিষ্ঠান বিরোধিতা হাওয়া সেটা তৃণমূলের বিরুদ্ধে যেতে পারে? কি মনে হয়? ভবানীপুরে টাফ ফাইট। এই দফায় ভবানীপুর কেন্দ্রে ভোট গ্রহণ হচ্ছে। তারই সঙ্গে এইবার ভোটে ব্যাপক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে সুষ্ঠু নির্বাচন করার উদ্দেশ্যে। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন অর্ক ভাদুরী। এই সমস্ত বিষয়টা নিয়ে আলোচনা করবো। বিশিষ্ট সাংবাদিক অর্ক ভাদুরী আমাদের সঙ্গে রয়েছেন। প্রথমে দাদা, ইনস্ক্রিপ্টে অনেক স্বাগত জানাই আপনাকে। সকাল থেকে আমরা যে চিত্র দেখছি, এই যে পূর্ব বর্ধমান এগিয়ে, কি মনে হচ্ছে? আমরা প্রথম দফায় দেখছিলাম যে শামশেরগঞ্জ অর্থাৎ মুর্শিদাবাদ জেলা এগিয়ে ছিল, সেখানে এসআইআর এর একটা প্রভাব হতে পারে এমনটা মনে করা হচ্ছিল। পূর্ব বর্ধমানের ক্ষেত্রে কি লজিক কাজ করছে? পূর্ব বর্ধমান জেলার ট্র্যাডিশনালি গত কয়েক বছর ধরে তৃণমূল কংগ্রেসের অত্যন্ত শক্ত ঘাঁটি, এবং বিগত বিধানসভা নির্বাচনেও এখানে তৃণমূল কংগ্রেস প্রত্যেকটা আসনে জয়লাভ করেছিল। এবং আজকেও যে পূর্ব বর্ধমানে বিপুল ভোট পড়ছে, এটার দুটো দিক আছে। প্রথমত, এইবারে সার্বিকভাবেই ভোটদানের হার অনেকটা বেশি দুটো কারণে। একটা বিষয় হচ্ছে যে যেহেতু গোটা নির্বাচক মন্ডলীর সংখ্যা খানিকটা কমে গিয়েছে, সেই কারণে যখন ভোটদানের হারটা স্বাভাবিকভাবেই বেশি হয়েছে, তার কারণ হচ্ছে যে শতাংশের বিচারে বেশি মানুষ ভোট দিচ্ছেন। আগের নির্বাচনেও যারা ভোট দিয়েছেন, এই নির্বাচনেও তারা ভোট দিচ্ছেন, কিন্তু শতাংশটা বেশি মনে হচ্ছে, কারণ মোট ভোটারের সংখ্যা খানিকটা কমেছে। এটা একটা ব্যাপার। আরো একটা যে জায়গা থেকে মানুষ ভোট দিচ্ছেন, সেটা হচ্ছে যে একটা আতঙ্ক, ভোট না দিলে বেনাগরিক হয়ে যেতে হবে এসআইআর এর পরে, এইরকম একটা আতঙ্কের পরিবেশ তৈরি হচ্ছে। সেই জায়গা থেকেও কিন্তু মানুষ ভোট দিচ্ছেন। পূর্ব বর্ধমানের বিস্তীর্ণ এলাকা, গ্রামীণ এলাকা, এবং সেখানকার মানুষ এই দুটো জায়গা থেকে ভোট দিচ্ছেন। এবং আমার মনে হয় যে পূর্ব বর্ধমানে তৃণমূল 16-0 করেছিল 2021 সালে। কাজেই বিজেপি যতই ভালো ফলাফল করুক, এই পূর্ব বর্ধমান জেলায় তৃণমূলের সঙ্গে টক্কর দেওয়া বিজেপির জন্য কঠিন, এবং এটা তৃণমূলের শক্ত ঘাঁটিতে ভোট হচ্ছে, এবং এটা তৃণমূলের পক্ষেই যাবে। এটা হচ্ছে প্রথমত। দ্বিতীয়ত, তুমি যেটা জিজ্ঞেস করলে যে এই যে বিপুল সংখ্যক মানুষ ভোট দিচ্ছেন, প্রথম দফাতেও এত মানুষ ভোট দিয়েছেন, দ্বিতীয় দফাতেও এত মানুষ ভোট দিয়েছেন, এই ভোটটা কিরকম ভোট? এটাকে প্রতিষ্ঠান বিরোধী ভোট? আমি বলবো যে এই যে প্রতিষ্ঠান বিরোধী ভোট বলতে আমরা যা বুঝি, পশ্চিমবঙ্গের এইবারের নির্বাচনে কিন্তু সেইটা অনেকটা বদলে গেছে। যেভাবে নির্বাচনের আগে এসআইআর হয়েছে এবং প্রচুর মানুষকে নিজেকে ভোটার হিসেবে প্রমাণ করবার লাইনে দাঁড়াতে হয়েছে, যেভাবে প্রচুর মানুষের নাম বাদ পড়েছে, একই পরিবারের কয়েকজনের নাম বাদ পড়েছে, বাকিরা ভোট দিতে যাচ্ছেন, সেক্ষেত্রে এই যে প্রতিষ্ঠান, এটা সবসময় কিন্তু তৃণমূল কংগ্রেস থাকছে না। এই প্রতিষ্ঠান বিরোধী মানে অনেক ক্ষেত্রেই এই প্রতিষ্ঠানটা বিজেপি বা নির্বাচন কমিশন হয়ে যাচ্ছে। সেই নির্বাচন কমিশনের বিরুদ্ধেও কিন্তু ব্যাপক অংশের মানুষ ভোট দিতে রাস্তায় এসে দাঁড়াচ্ছেন, ভোটদানের লাইনে এসে দাঁড়াচ্ছেন। কাজেই যেমন তৃণমূল কংগ্রেস এই সরকারে রয়েছে, তারা যেমন প্রতিষ্ঠান, পশ্চিমবঙ্গের বিশেষ পরিস্থিতিতে এই নির্বাচনে কিন্তু প্রতিষ্ঠান বলতে আমরা নির্বাচন কমিশন এবং বিজেপিকেও বুঝবো। তুমি কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে প্রশ্ন করলে, আমাদের রাজ্যে এবছর নজিরবিহীন কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। নজিরবিহীন প্রায় 2500 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, অর্থাৎ প্রায় 2.5 লক্ষ কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হয়েছেন। এবং অনেকেই অভিযোগ করছেন যে বাংলাকে কার্যত কাশ্মীরে পরিণত করে ভোট করা হচ্ছে, বাংলার একটা কাশ্মীরিকরণ ঘটে গিয়েছে। এই যে নজিরবিহীন উপস্থিতি কেন্দ্রীয় বাহিনীর, এর ফলে একদিকে আমরা যেরকম দেখতে পাচ্ছি যে বড় কোনো অশান্তি ঘটনা নেই, সর্বত্র বাহিনী রয়েছে, ঠিক তেমনি বেশ কিছু এরকম দৃশ্য আমরা দেখছি যে এই দৃশ্যগুলো কিন্তু অনভিপ্রেত।
ইতিমধ্যেই একাধিক জায়গায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা লাঠিচার্জ করেছেন। এমনকি খোদ কলকাতা শহরেও তুমি দেখেছো নিশ্চয়ই, কালীঘাটে লাঠিচার্জের মতো ঘটনা ঘটেছে। এই ধরনের ঘটনা কিন্তু অনভিপ্রেত, এবং এরকম অভিযোগ উঠেছে, আমি জানি না অভিযোগটা সঠিক কিনা, এইরকম অভিযোগ উঠেছে যে কোনো কোনো জায়গায় বলা হচ্ছে যে লুঙ্গি পরে ভোটদান কেন্দ্রে গেলে বলা হচ্ছে যে লুঙ্গি পরে ভোট দেওয়া যাবে না। এই ধরনের অভিযোগ যদি সত্যি হয় সেটা কিন্তু একটা বিপজ্জনক প্রবণতা। কাজেই এখনো ভোট পর্ব শেষ হয়নি, কিরকম ইলেকশন হয় সেদিকে আমাদেরকে নজর রাখতে হবে। একই সঙ্গে আমি মনে করানোর চেষ্টা করব যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি বলেছেন যে নির্বাচনের পরেও 2 মাস কেন্দ্রীয় বাহিনী পশ্চিমবঙ্গে থাকবে। এটা অত্যন্ত বিপজ্জনক মন্তব্য। এই কেন্দ্রীয় বাহিনী কোথায় থাকবে? স্কুলগুলোতে থাকবে? তাহলে আমাদের বাচ্চাদের পড়াশোনার কি হবে? সেইটা কিন্তু ভেবে রাখার খুব দরকার রয়েছে। তুমি ভবানীপুর কেন্দ্র নিয়ে জানতে চাইলে, এবং তুমি উল্লেখ করলে যে ভবানীপুর একটা ক্লোজ ফাইটের জায়গা, কিন্তু যদি আমরা নির্বাচনী পরিসংখ্যানের দিকে তাকাই তাহলে দেখব হ্যাঁ, ভবানীপুর ক্লোজ ফাইট তখনই হয়েছে, যেমন 2019 সালের লোকসভা নির্বাচনে ক্লোজ ফাইটের জায়গা ছিল, 2024-এও বিজেপি ভালো ভোট পেয়েছিল, যখন প্রার্থীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় নয় তখন ভবানীপুর ক্লোজ ফাইট। ইতিহাস বলছে, সাম্প্রতিক ইতিহাস বলছে, যখন প্রার্থীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, অর্থাৎ যখন বিধানসভা নির্বাচন, তখন আর ভবানীপুরের লড়াইটা খুব একটা ক্লোজ থাকে না। শুভেন্দু অধিকারী আজকে সকাল থেকেই ভবানীপুরের প্রত্যেকটা ওয়ার্ড তিনি কার্যত চষে ফেলছেন, বিভিন্ন বুথে বুথে যাচ্ছেন, এবং একবার দেখলাম যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পারিবারিক আত্মীয় যারা, তাদের সঙ্গে শুভেন্দু অধিকারীর ঝামেলা ঝঞ্ঝাট হলো। কিন্তু এত কিছুর পরেও ভবানীপুর তৃণমূল কংগ্রেসের অত্যন্ত শক্ত ঘাঁটি, মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত শক্ত ঘাঁটি, এবং এখানে বিরুদ্ধে শুভেন্দু অধিকারীর চমকে দেওয়া ফলাফল করা, অর্থাৎ নির্বাচনে বিজয়ী হওয়া অত্যন্ত কঠিন একটা কাজ।